নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি রিসেন্ট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা টপ রেজাল্ট করেছে আর কি, ভালো রেজাল্ট করেছে, তাদের ইন্টারভিউ নিচ্ছি। ইন্টারভিউ বলতে সাংবাদিকের মতো নয়, আমি একটু ডিটেলস ইন্টারভিউ নিচ্ছি। বিশেষ করে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কেমন ছিল, সায়েন্সের স্টুডেন্ট যদি পরবর্তী প্রিপারেশন সে নিট হতে পারে অথবা যেই অ্যাডভান্স হতে পারে আর কি, সেই প্রিপারেশন এই বাংলা মিডিয়ামের সঙ্গে কেমন করে নিয়েছে, কোনো কোচিং নিয়েছে কিনা, এই মেনলি ওদের প্ল্যানিং যেটা সাবজেক্ট প্ল্যানিং, সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং যেটা ছিল সেটারই মেনলি ফোকাস দিচ্ছি আর কি। তো আমি বর্তমানে আছি মালদার গাজলে। আমার সঙ্গে আছে কৌশিকী সরকার। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 487 নম্বর পেয়েছে, রাজ্যের দশম এবং মালদা জেলায় তৃতীয়। এবং ওর নিট পরীক্ষাও যথেষ্ট ভালো হয়েছে। এবার ভালো হয়েছে খারাপ হয়েছে তার রেজাল্ট 14 জুন বেরোবে আর কি। কাট অফ মার্ক কত হবে, কোন কলেজ পাবে যারা, কিন্তু ওর যথেষ্ট পরীক্ষা ভালো হয়েছে আর কি, শুনলাম আর কি। তো কৌশিকের কাছ থেকে সমস্তটা জানবো আর কি। তো পুরো ভিডিওটা দেখুন আপনারা আর কি। আর আরেকটা ভালো তথ্য আমি মানে ফোন করে তখন জানলাম, কৌশিক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 2022-এ ও কিন্তু রাজ্যে সেকেন্ড হয়েছিল। বিশাল বড় ব্যাপার আর কি। মানে তখনই আমার মনে হলো যে ভেতরে, মালদা থেকে ভেতরে হলেও কিন্তু আমি মোটামুটি, আমি তখন ওর বাবার সঙ্গে কথা হচ্ছিলো ফোনে আর কি। তখন আমি বললাম যে না, মানে আমার কিছু অ্যাসাইনমেন্ট ছিল, কোনগুলো করবো আর কি, কতটা ডিস্টেন্স হচ্ছে আর কি শহর থেকে আর কি। তো তখনই ভাবলাম যে যেতেই হবে তাহলে কৌশিকের বাড়িতে। তো কৌশিকের প্রথম মাধ্যমিক দিয়ে শুরু করি। তো মাধ্যমিক 2022-এ মাধ্যমিক কোন স্কুলে পড়তে? মাধ্যমিক আমার আদর্শবাণী একাডেমি হাই স্কুল। সেটা কোথায়? গাজলে। গাজল বাক্সড়ায়। 2022 যে তুমি সেকেন্ড হয়েছিলে, কত পেয়েছিলে রাজ্যের মধ্যে? সেকেন্ড রাজ্যে সেকেন্ড, মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিল। মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিল 692। অনেক নম্বর তো, মানে সেই 2022 সালে। তো তখনকার একটু আমার, তখন তো তোমার সঙ্গে নেওয়া হয়নি, তখনকার অনুভূতিটা কেমন ছিল? তুমি আশা করেছিলে এরকম রেজাল্ট হবে, এরকম কাজের মধ্যে এরকম জায়গা থেকে? যখন প্রিপারেশন নেওয়া হয় অ্যাকচুয়ালি সেটা ভেবে তো নেওয়া হয় না যে আমি র্যাঙ্ক করব, কিন্তু যখন এক্সাম দেওয়া হয়ে যায় তখন একটা ফিলিং আসে যে র্যাঙ্ক হবে কি হবে না। সেই দিক থেকে মনে হয়েছিল যে র্যাঙ্ক হতে পারে। ভালো এক্সাম, খুব ভালো হয়েছিল। তো মাধ্যমিকের মার্কস কিছু কি মনে আছে? ফুল মার্কস কিসে পেয়েছিলে? ফিজিক্স, ম্যাথ আর লাইফ সায়েন্সে, মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথসে আমি ফুল। সায়েন্সে সবগুলোতে ফুল মার্কস পেয়েছিলে আর কি। ইংলিশে 99 ছিল সম্ভবত আমার। হ্যাঁ, অনেকটা দিন হয়ে গেল 99 ছিল। সেটাও যথেষ্ট ভালো নম্বর আর কি। তারপর তুমি সায়েন্স নিলে। এই বছরের মার্কস কোন সাবজেক্টে কত উচ্চ মাধ্যমিকে? এই বছরে আমার বাংলায় 95, ইংলিশে 98, ম্যাথসে 70, ওটা আমার 4th সাবজেক্ট হয়ে গেছে। আর ফিজিক্সে 96, কেমিস্ট্রিতে 100 আর বায়োতে 98। কেমিস্ট্রিতে 100 আর কি, একদম ফুল মার্কস। আর যেটা মাধ্যমিকে 3টে সায়েন্সেরই ছিল আর কি। ওর ইংলিশের নাম্বার কিন্তু দুটোতেই ভালো, 99 এবং 98 আর কি। তো ইংলিশের যে আমি ইংরেজি স্যারের ইংরেজির প্রিপারেশন তোমার যদি একটু নিচু ক্লাস 8 থেকে যদি বলো আর কি, যেমন মানে বিশেষ করে ওয়ার্ড মিনিং, যেখানে ভোকাবুলারি থাকে, রাইটিং থাকে, এর যদি প্রস্তুতি কেমন ছিল একটু বলো আর কি। কেমন তোমার প্রস্তুতি কেমন ছিল? না, সেক্ষেত্রে বলবো যে ইংলিশের ক্ষেত্রে ওয়ার্ড স্টক বাড়ানোটা প্রচন্ড জরুরি, আর রাইটিং স্কিল তৈরি করাটা। ওয়ার্ড স্টক কেমন, তুমি কেমন করে বাড়িয়েছিলে ওয়ার্ড স্টক? আমি ওয়ার্ড স্টকের জন্য মানে আলাদা করে আমি নিজে ডিকশনারির মতো বানাতাম, যেগুলো আমার প্রতিদিনের দেখা যে নতুন ওয়ার্ডগুলো। এটা নিউজ পেপার থেকে না যে কোনো জায়গা থেকে? না, আমি পড়তে পড়তে বিভিন্ন ওয়ার্ড পেয়ে যেতাম। কোশ্চেন ব্যাংকে হয়তো এমন কিছু ওয়ার্ড পাচ্ছি যেগুলো আমি টেক্সট বুকে পাইনি, এরকম কিছু ওয়ার্ডস আছে, তো সেগুলোকে আমি লিখে রাখতাম নিয়মিতভাবে। তার সঙ্গে সঙ্গে ইংলিশ ওয়ার্ড, ইংলিশ টু ইংলিশ প্লাস বাংলা মানে লিখে রাখতাম। এইটা কিন্তু অনেকে করে, এটা খুব ভালো একটা অভ্যাস কিন্তু। এবং এর ফলে যদি কেউ এটা 7-8 থেকে শুরু করে আর কি, যারা দেখছো ভিডিওটা, তাহলে কিন্তু ওর বছর শেষে বা 3-4 বছর পর একটা ভালো 3-4 ডায়েরি হয়ে যাবে, এবং সেই ওয়ার্ডসটা প্রচুর কাজে দেয়। ওই 4 নম্বরে যে ওয়ার্ড মিনিং যেটা ম্যাক্সিমাম ছেলে মিস করে আর কি, সেইটা কিন্তু মিস আশা করি হবে না। জানো তোমার কি মত এটা? না, সেটাই। তবে আমার মাধ্যমিকে যে 98 নাম্বার বললাম ইংলিশে, তো সেটা আমার কিন্তু যে সিনোনিমস থাকে, ওই একটা সিনোনিমস আমার ভুল হয়েছিল। তাহলে 100 হতে হবে। তো রাইটিংটা তোমার তাহলে ফুল মার্কস তুমি পেয়েছো 10-এ 10 একদম, যেটা অনেক শিক্ষক মাকে দিতে চান না আর কি। তুমি কি এমন, তুমি রাইটিং এ প্রিপারেশন কেমন করে নিয়েছিলে? রাইটিং এর মানে একদম ফুল মার্কস দিতে বাধ্য হয়েছে তার যদি প্রস্তুতি বলো। রাইটিং লেখার আমার নিয়মিত প্র্যাকটিস ছিল। আমার টিউশন টিচার বিশেষ করে উনি নিয়মিত রাইটিং বাড়িতে করতে দিতেন, মানে প্রচুর রাইটিং করতাম, প্রচুর রাইটিং। যেদিন টিউশন থাকতো আমি 4টা-5টা রাইটিং একদিনে হতোই। তো সেই মানে বাড়ি থেকে না ওখানে গিয়ে তো 3টা-4টা হতো। ওখানে গিয়ে 3-4টা হতো? হ্যাঁ, বাড়িতে এসে একটা হতো।
তো এইভাবে যেদিন টিউশন থাকতো। এটা কি এটা নবম দশমে না একদম 8 থেকে এই প্র্যাকটিসটা? 7 থেকে আমি পড়তাম, 7 থেকে প্র্যাকটিস ছিল তো অনেক রাইটিং প্র্যাকটিস করেছো, তারপর তোমার রাইটিং অনেকটাই সড়গড় হয়ে গেছিল। হ্যাঁ মোটামুটি, কারণ পয়েন্ট দেখে লেখা তোমার কোনো সমস্যা মনে হয়নি আর কি। তো এটাও খুব ভালো পয়েন্ট একটা, ইংরেজিতে 99, 98 বা 100 মার্কস পাওয়া মানে সাহিত্যে বিশাল নম্বর আর কি। তো তার জন্য এটাই অনেক, আমিও বলি আমি স্কুলে যে 7 থেকে 8 থেকে কারো যদি থাকে আর কি প্র্যাকটিসটা থাকে, তো বা রাইটিং যখন লিখতে আর কি তখন এই যে রাইটিং লেখা, তুমি কি স্যারের নোটটা লিখতে না তোমার নিজস্ব রাইটিং লিখতে? সেটা একটা বড় ব্যাপার। স্যার নোট লিখাতেন না আমাদের, বলতেন যে যা পারছো নিজে লেখো আর কি। তো সেই তুমি ইনফরমেশনটা কোথা থেকে নিতে চাই তথ্যগুলো বলতে প্রথমে যদি একবার দেখে নিই কোথাও থেকে, কিন্তু যতটা পারতাম নিজের থেকে লেখার চেষ্টা করতাম, এবং সেটা বিষয়ে যদি জানতেই হয় তাহলে আগে থেকে জেনে নিতাম, সরাসরি লাইনগুলো মুখস্থ করে নিলাম এমনটা করতাম না। কোনো রাইটিং থেকে মুখস্থ হতো না, টপিকটা জেনে তারপর তোমার মতো করে লিখতে। হ্যাঁ, তবে হ্যাঁ যে বিভিন্ন যে ফেমাস বুকগুলো আছে সেখান থেকে রাইটিংগুলো একটু পড়া ভালো, কেন কি সেখানে বিভিন্ন এত সুন্দর সুন্দর ভাষা ইউজ করা থাকে, তো সেগুলো তো বই না পড়লে জানা যাবে না, তো সেই ক্ষেত্রে ওগুলো পড়াটা মনে হয় ভালো। সাহিত্য তুমি পড়েছিলে? বাংলা ইংরেজি সাহিত্য অল্প অল্প কিছু? হ্যাঁ 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 পড়েছিলাম। সেটা তোমার এই যে পরে ইংলিশ ভার্সন পড়তে তোমার একটু সুবিধা হয়েছে মনে হয়, সেই পড়াটা ইংলিশ পড়ার অভ্যাসটা হয়তো একটু হলেও সুবিধা হয়েছে আর কি। আচ্ছা, আমি কোশ্চেন তো আগে পাইনি, তো মাধ্যমিকে যে ফুল মার্কস ছিল সায়েন্সের সাবজেক্টে, একটু আমি জেনে নেবো মাধ্যমিকের মানে ফুল মার্কসের প্রিপারেশন কেমন ছিল সাবজেক্ট ওয়াইজ, যতটা তোমার মনে আছে আর কি। ভৌতবিজ্ঞান টোটালটা একসাথে বলো, মানে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স এবং অঙ্ক আর কি, সায়েন্সের বিষয়গুলো ফুল মার্কস পেয়েছিলে, তার প্রিপারেশন যদি একটু বলো তাহলে মাধ্যমিক পরীক্ষা তারাও একটু উপকৃত হবে আর কি। এরকম আমাদের ক্ষেত্রে একটা যেমন মানে আমাদের ক্ষেত্রে দুটো সুবিধা ছিল। এক নাম্বার, ক্লাস 8-এর মাঝখান থেকে আমাদের লকডাউন শুরু হয়েছিল, তো সেই হিসেবে 8-9টা খুব তাড়াতাড়ি, মানে 8টা ভালো করে কভার করে 9টা একটু তাড়াতাড়ি কভার করে ক্লাস 10-এর বইগুলো ধরে নিয়েছি। এটা তুমি 9-10 এর বই ধরেছিলে? হ্যাঁ, এটা মোটামুটি সব সাবজেক্টের ক্ষেত্রে হয়ে গেছিল অবশ্যই। 9-এর ওটাকে ভালো করে তবে তারপর 10 ধরেছে 9-এ। এটা কিন্তু কমন, আমি দেখলাম দুই একজন এটা করেছে। আর দ্বিতীয় যেটা আমাদের ক্ষেত্রে সুবিধা, যে আমাদের রিডিউস সিলেবাস ছিল, তো এটা দুটো আমাদেরকে মনে হয় প্রচুর হেল্প করেছে যারা আমরা ভালো রেজাল্ট করেছি তাদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে মানে সায়েন্সের সাবজেক্টগুলোকে না বারবার করে পড়ার, লিখে লিখে অভ্যাস করার একটা টেন্ডেন্সি ছিল, একটা মানে অভ্যেস তৈরি হয়ে গিয়েছিল। আর তুমি এই যে বই আর যদি অনেকদিন হয়ে গেল, কোনো মানে টেক্সট বই তুমি কতগুলো ফলো করতে? মানে ভৌতবিজ্ঞান জীববিজ্ঞানের বই তো স্কুল নির্ধারিত নয়, তো বাইরের বই কিনতে হয় আর কি। তো সেই বইগুলো তুমি কিরকম, কোন বই মনে আছে কিছু এরকম বই ফলো করতে? মাধ্যমিক কথা বলছি আমি। যেমন ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে একটা বই ফলো করতাম, স্যার নোট দিতেন, সেই নোটটা পড়তাম, একটা বই ফলো করতাম, আর মাঝে মধ্যে কোনো সংজ্ঞা ধরুন একটা বই ভালো পাচ্ছি না, উদাহরণ দেওয়া নেই, সেক্ষেত্রে অন্য বই থেকে হেল্প নিতে আর কি। জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও তাই? আর জীবনবিজ্ঞান ভূগোল এগুলো তো ছবি ব্যবহার করেছে? হ্যাঁ, খুব ছবি ব্যবহার করেছে। এই প্র্যাকটিসগুলো বাড়িতেই আগে করেছিল আর কি। দিয়ে মোটামুটি তোমার ওভারঅল পরীক্ষা তো এত প্রস্তুতি তখন নিশ্চয়ই খুব ভালো হয়েছিল আর কি, তখনই কিছুটা আশা করেছিল যে ফুল মার্কস তো হতে পারে আর কি। তারপরে সেই তুলনায় কি তুমি মনে করো 64 নম্বর একটু কম হলো অঙ্ক না একই রকম এরকম আশা করেছো উচ্চ মাধ্যমিকে? না, উচ্চ মাধ্যমিকে সেরকম একটা মানে খুব উচ্চাশা যে করেছিলাম, মাধ্যমিকে একটা উচ্চাশা সত্যি ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকে যে আমি তো দুটো বিষয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, একটা নিট আর একটা উচ্চ মাধ্যমিক। এটা ও কিন্তু ওটা নিটের পরীক্ষা খুব ভালো হয়েছে, দুটো পাশাপাশি নিচ্ছিলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে মা বাবার আমার কোনোদিনই চাপ ছিল না, আর আমার অনেকে একটু আশা করতেন যে এবারও হয়তো ভালো ফলাফল হবে। তোমার কি সেম স্কুল না আলাদা স্কুল? না, আমার 10 অবধি আদর্শবাণী একাডেমি, আর 11-12 শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দির, নতুন স্কুল আর কি। তো সেক্ষেত্রে মানে ওরকম আমার উপর কোনোদিনই চাপিয়ে দেওয়া হয়নি যে আমাকে র্যাঙ্ক করতেই হবে আমি মাধ্যমিকে করেছি বলে। সবাই যখন বলতেন যে এবারও মনে হয় র্যাঙ্ক হবে, এবারও র্যাঙ্ক করতে হবে, তখন আমার বাবা মা একটাই কথা বলেছে যে সবাই এক্সপেকটেশন করবেই, কিন্তু আমাকে তো বুঝতে হবে আমি কতটা প্রেশার নিতে পারবো। দুটো প্রিপারেশন চলছে পাশাপাশি, তো সেই হিসেবে অতটা আমি আশা করিনি, তবে একটু আশা ছিল যে হয়তো 10-এর মধ্যে চলে আসতেও পারি। তো এসেছো আর কি। তো এবার মানে আমি যদি সাবজেক্ট ওয়াইজ ধরি, সায়েন্সের স্টুডেন্টরা বাংলা ইংলিশে একটু সময় কম দেয়, তোমার ক্ষেত্রে কেমন ছিল বাংলা ইংলিশ প্রিপারেশন? আমারও একটু টাইম প্রথম দিকে কমই দেওয়া হচ্ছিল, যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে, তখন থেকে আমি নিটের পড়ার দিকে একটু খানিকটা খামতি দিয়েছিলাম, তখন থেকে আমি বোর্ডের উপর জোর দেওয়া শুরু করি, এবং যে জায়গাগুলো বিশেষ করে বেঙ্গলি আর ইংলিশে আমার মানে মনে হচ্ছে যে আমি আগে পড়িনি, টেক্সট বইগুলো আবার খুঁটিয়ে হতো, ভালো করে খুঁটিয়ে পড়া, সেগুলো তারপরে প্র্যাকটিস করেছো। এবার আমি মেনলি সায়েন্সের সাবজেক্টগুলো যাবো আর কি। ও কিন্তু দুটো প্রিপারেশন নিয়েছে, নিট এবং বোর্ডের।
আমি বোর্ডেরটা শুনি, তারপরে নিটেরটা যাবো আর কি। তো বোর্ডের জন্য তুমি ফিজিক্স তৈরি ধরি আমি, ফিজিক্সের কোন বই ফলো করতে তুমি? অনেকে বইটাই কেন বলছো, অনেকে বইয়ের নাম জানতে যাচ্ছে আর কি, কমেন্টে বলছে যদি বইয়ের নাম কেউ বলে তাহলে উপকৃত হবে তারা আর কি। বইয়ের জন্য ছায়াটাই ফলো করতাম, আমার মনে হয় ওটাই ভালো, সব টিচাররা ওটাই রেফার করে বইটা ছায়া। আর স্যারেদের নোটটা রেফার করলে খুব ভালো হয়, কেন কি লাস্ট মুহূর্তে তো সমস্ত ওই এত মোটা বইটা তো উল্টে দেখার আর সময় থাকে না, সেক্ষেত্রে নোটটা কাজে দেয় আর কি। তো ভৌতবিজ্ঞানের তুমি প্রথমে কি পুরো বইটা এখানে কি তুমি ওই একই সাথে 11টা পুরো পড়ে 12 করতে পেরেছিলে, না 11 আলাদা 12 এরকম করে পড়লে? না এখানে এটা করা মনে হয় না উচিত হয়, কেন কি প্রচুর ভাস্ট সিলেবাস, তাই প্রত্যেকটা জিনিসকে ওই টাইমে শেষ করাটাই আমার মনে হয় যথেষ্ট আর কি। তুমি কি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে সেটা পড়ার স্টাইলটা কেমন ছিল আর কি ভৌতবিজ্ঞান? পড়ার স্টাইল বলতে, যদি আমার ধরুন যে কিছু জিনিস, আমার কিছু টপিক ভালো লাগে, তো সেগুলো আমি বাড়িতে একটু অ্যাডভান্স পড়ে নিতাম, সেভাবে হয়তো বুঝতে পারলাম না, পুরোটা ক্লিয়ার হলো না অতটাও, তাও একটু পড়ে নিতাম। আর টিউশনে গিয়ে তারপর স্যাররা ওটা বুঝিয়ে দিতেন, ওটা মানে টিউশনে আমার খুব ভালো করে পড়াটা রেডি হয়ে যেত এইভাবে, তো সেটা পড়িয়ে দিতেন। আচ্ছা, এখানে আমি কতজন টিউশন স্যার ছিল, কতজন ছিল? আমার প্রত্যেক সাবজেক্টের জন্য একজন। আচ্ছা, এখানে ব্যাচে কতজন করে পড়ানো হয় গাজলে আর কি? একটা ব্যাচে ওটা ভ্যারি করে, সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা, তোমার কি কোনো মানে পার্সোনাল তোমাকে পড়াতে আসছে এরকম ব্যাচে পড়তে প্রেফার করতে? ব্যাচে বললে একটা হেলদি কম্পিটিশন হয়, একটা অনেক চেনাও যায় যে আমি কতটা কোন পজিশনে আছি আর কি। আর তুমি কেমিস্ট্রিতে 100 পেয়েছো আর কি, তো কেমিস্ট্রির বই একই সায়া প্রকাশনের বই ফলো করতে নাকি? না, কেমিস্ট্রির জন্য এই বছর 12 এ আমি 7টা ফলো করেছিলাম, 11 এ ছায়া করেছিলাম। তো কেমিস্ট্রিতে যে 100 পেলে তার একটু বলো কেমন ছিল প্রস্তুতি? কেমিস্ট্রিতে অনেকে ভয় পায় কেমিস্ট্রিতে আর কি, দুটো পার্ট থাকে আর কি। না, আমার মা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, তো সেই দিক থেকে দেখতে গেলে আমি কেমিস্ট্রির দিক থেকে ওটা আমার একটা বড় সাপোর্ট ছিল। হ্যাঁ, আর তাছাড়া আমি যে স্যারদের কাছে পড়েছি মানে তারাও এতটা হেল্প করেছেন, আর সাবজেক্ট মানে আমার সায়েন্সের সাবজেক্টগুলোকে খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, ভালোবেসে পড়েছো। হ্যাঁ, বাড়িতে কোনো বার্ডেন মনে হয়নি। বিশেষ করে কেমিস্ট্রির অর্গানিক পার্টটার কথা বলবো, ওটা আমার মানে খুবই ভালো লাগে পার্ট। অতএব তার জন্য তোমাকে আলাদা করে যে পড়তে বসতে বলে এরকম পড়তে তুমি নিজের ইচ্ছাতেই পড়েছো তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আর বায়োলজির জন্য কোন বই ফলো করেছো? বায়োলজির জন্য 7টা ফলো করেছো। আচ্ছা, এবার তুমি ধরো এটা বোর্ডের প্রিপারেশন ছিল, পাশাপাশি নিটের প্রিপারেশন, তার জন্য কি এনসিইআরটি বইগুলো ফলো করেছিলে? হ্যাঁ। তুমি বাংলা মিডিয়ামে পড়েছো, তো এনসিইআরটির ওই বইগুলো পড়তে তোমার কোনো সমস্যা হয়েছে বাংলা মিডিয়ামে পড়া? এটা করছে অনেকে বলে যে আমাদের সমস্যা হয় ল্যাঙ্গুয়েজ বুঝতে সমস্যা হয়, কিন্তু আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজ এনসিইআরটির বই থাকে সেই ল্যাঙ্গুয়েজগুলো যদি কেউ একটু পড়ে তাহলে খুব সমস্যা হওয়ার কথা নয়। তোমার কি মত? না, বাংলা মিডিয়াম থেকে এসে যে 11-12 ইংলিশ পড়তে একদমই অসুবিধা হবে না, মানে এই কথাটাকে তো ফেলে দেওয়া যায় না, এটা সত্যি কথা। এবং সেক্ষেত্রে আমাদেরও হয় অসুবিধে, প্রথম দিকে নিউমেরিক্যালসগুলো যখন থাকে ফিজিক্সের, ওই দীর্ঘ নিউমেরিক্যালসগুলো পড়তে টাইম লাগে, বুঝতে টাইম লাগে, মানে তখন 3টা পার্টে আমাদের কোশ্চেন করতে হয়, প্রথমে পড়ি, তারপর ওগুলোর বাংলা মানে বের করি, ওটাকে বুঝি, তারপর সলভ করি। কিন্তু শেষের দিকে কি হয়ে যায় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার সাথে একাই মানে ওটার সাথে অ্যাকোমোডেট আমরা হয়ে যাই। এই রিকভারি করতে কত 2.5 থেকে 3 মাস যথেষ্ট, আমি সেটাই বলছি আর কি। একটা সে তো একদম তুমি বাংলা মিডিয়াম থেকে এসে ইংলিশ পড়ছো, একটু তো অসুবিধা হবে, অসুবিধাটা মেনে নিতে হবে আর কি। কিন্তু এমন নয় যে বাংলা মিডিয়াম থেকে পড়ে এই ইংলিশটা পড়তে পারবো না বা নিট আমি দিতে পারবো না, এরকমটা নয় কিন্তু, এটা কথা নেই। আচ্ছা, তুমি নিটের জন্য এর পাশাপাশি কোনো কোচিং নিয়েছিলে? হ্যাঁ, নিয়েছিলাম, অনলাইন কোচিং নিয়েছিলে আর কি। সেটা তোমার কতটা হেল্প করেছে আর কি? প্রচুর হেল্প করেছে, মানে কি বলবো, যদি এই অনলাইনটা শুধু যে আমাদের মানে পড়াশোনার দিক থেকে হেল্প করছে তা না, একটা অন্যতম মোটিভেটর হিসেবে কাজ করছে, বিশেষ করে আমাদের মতো যারা গ্রামে থাকে, যে সমস্ত কাজল কিন্তু মানে মালদা শহর থেকে একটু দূরে। আমি বলবো না যে আমাদের এটা প্রত্যন্ত গ্রাম, কিন্তু তাও আমরা তো গ্রামে থাকি। আর তাছাড়া যে সমস্ত বাচ্চারা নিয়মিত ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে মানে নিজেরা সুবিধা লাভ করতে পারেন না ইন্টারনেট ব্যবস্থা, তাদের ক্ষেত্রে বলবো এই সমস্ত যে অনলাইন, এটা খুব হেল্প করেছে। কেন কি মানে নির্দিষ্ট সময়ে ক্লাস হতো, মানে সেই টাইমটার জন্য ওই নেট বাঁচিয়ে রাখা, সেই টাইমে ক্লাস করা, মানে এটার একটা আলাদাই মোটিভেশন। আর মক টেস্ট অনলাইনে দিতে, তো একটা কথা বলি আর কি, অনেকে যে মানে টেন্ডেন্সি আছে যেগুলো শহরতলি, আমাদের করিমপুর বাড়ি, ডোমকল বা যে কোনো এলাকা থেকে কোটায় যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, রাজস্থানের কোটায়, যেন ওখানে যারা যাচ্ছে প্রত্যেকে নিট পেয়ে যাচ্ছে আর কি, এটা একটা মিথ হয়ে গেছে আর কি। তো তোমার কি কোনো সময় মনে হয়েছে যে ওইটার থেকে আমার এটাই বেশি ভালো ছিল? তোমার ক্ষেত্রে ডিফারেন্সটা বলছি কেমন, তোমার কি মনে হচ্ছে যে গাজল থেকে আমি কোটায় গেলে বেশি ভালো হতো না বাড়িতে বেশি ভালো হতো? না, বাড়িতে পড়েছি, এটা আমার মনে হয় যে বেশি ভালো হয়েছে, হোমলি অ্যাটমসফিয়ার ছিল। এবং কোটায় অনেকে সুইসাইড করছে কিন্তু, কারণ তার কারণ হয়তো তার ওখানে হয়তো মানিয়ে নিতে পারছে না। তো তোমার পরীক্ষা কেমন হয়েছে বলো?
ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে আর কি। আশা করি কাট অফ মার্ক যা তার থেকে ভালো হবে। তো আমি কাজল খুব দূর না, ওর চান্স পেলে নিশ্চয়ই কোনো একটা ভালো মেডিকেল কলেজে হবে আর কি। তো মেডিকেল কলেজ হয়ে যাওয়ার পর আবার আমি আসতে পারি আর কি, কারণ আমি এই কারণে আমি এই ইন্টারভিউগুলো আবার আমি নেবো। কারণ হচ্ছে যে আমার এখানে একটা প্রমাণ করার ব্যাপার আছে যে বাংলা মিডিয়ামে পড়ে অনলাইন এডুকেশন নিয়েও তথাকথিত যে একদম বাজার গরম করা যে প্রতিষ্ঠান আছে আর কি, যাতে অনেক টাকা ফিস থাকে, কোটায় গিয়ে নিট পেতে হবে, এটা যে চলছে না বাজারে একটা, সেটা কিন্তু সেই মিথটা কিন্তু এবছর আমি দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলা মিডিয়াম থেকে এবছর নিট ক্র্যাক করতে যাচ্ছে, 14 তারিখে বোঝা যাবে আর কি। সেই সংখ্যাটা কিন্তু অনেক হবে আর কি। কৌশিক হয়তো তার মধ্যে অন্যতম থাকবে আর কি। তো অনেক অভিনন্দন, আগাম অভিনন্দন জানিয়ে রাখছি আর কি। তো নিটের জন্য এনসিইআরটির বইগুলো কতটা সহায়ক ছিল তোমার ক্ষেত্রে আর কি? নিটের জন্য এনসিইআরটির বইটাই মেইন আর কি। তুমি একদম ওই বইটা কি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার সময় পেয়েছো, সময় সুযোগ পেয়েছো? হ্যাঁ, বায়োলজি পড়তেই হয়েছে পুরো একদম প্রত্যেক লাইন বাই লাইন। প্রত্যেক লাইন বাই লাইন পড়তে আর হয়েছে। কেমিস্ট্রির ক্ষেত্রে ইনঅর্গানিক লাইন বাই লাইন পড়তেই হয়েছে। সেই জন্য তোমার ম্যাথটা তুমি একটু কম মনে হয় গুরুত্ব দিয়েছিলে আর কি। হ্যাঁ, প্রথম থেকে। তো তারপরে যে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর যে 2 মাস সময়, এটা তুমি অনেকটা কাজে লেগেছে নাকি? হ্যাঁ, ওটাই মানে মেন কাজে লেগেছে। কেন কি বললাম যে উচ্চ মাধ্যমিকের 2 মাস আগে থেকে নিটের পড়ার ওপর চাপটা অনেকটা কমিয়ে দিয়েছিলাম। তো তারপর ওটাকে রিকভার করতে প্রথম একটু অসুবিধা হচ্ছিল। প্রথমে মক টেস্টগুলোতে কম নাম্বার আসছিল, হ্যাঁ, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। কিন্তু তারপর ধীরে ধীরে দেখা গেল না, আবার সেই ফ্লোতে চলে এসেছি। মক টেস্টগুলো তো অনলাইনেই হতো? অনলাইনে হতো, আমি অফলাইন আলাদা করে মক টেস্ট নিয়েছিলাম। মক টেস্ট নিয়েছিলে, এগুলো কিনতে পাওয়া যায়? হ্যাঁ। মানে আচ্ছা আচ্ছা, এবার তোমার হচ্ছে তোমার কি ডাক্তার হওয়ার শখ প্রথম থেকে ছিল না? তো সায়েন্সের সব সাবজেক্টই ভালো ছিলে, তুমি কেমিস্ট্রি 100, তুমি কেমিস্ট্রি নিয়েও তো পড়তে পারতে আর কি। সেই জায়গা থেকে তুমি কেন মানে ডাক্তার কোনো ছোট থেকে ডাক্তার প্রফেশনটা খুব ভালো লাগে। কেন মানে কোন এটা কাজ করলো যে এটা বলে না, এটা কোনো টার্নিং পয়েন্ট বা কোনো মোটিভেশন কাজ যে যার জন্য তুমি ডাক্তার হতে ইচ্ছা জাগলো আর কি, এটাই বলছি। সেরকম কোনো আছে কোনো ঘটনা মনে পড়ে? সেরকম বলতে পারবো না, তবে মানে একটা অদ্ভুত কথা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, মানে একদম ছোট, যখন ভালো করে লিখতে পারতাম না, তখন খাতা নিতাম, একটা খাতার মধ্যে ডাক্তাররা যেভাবে প্রেসক্রিপশন লেখে, মানে আজে বাজে কিছু একটা লিখে দিলে, তো ওরকম আমি লিখতাম, একাই লিখতাম। আমি জানি না কেন লিখতাম, ওই জন্য আজ আমার কাছে সেরকম নেই। হ্যাঁ, তবে তবে এখন যেটা মেন মোটিভ, যে ভবিষ্যতে দেখা যাক যদি ডাক্তার হতে পারি, তাহলে আমি মানুষের সেবা যদি ওইটাই ডাক্তার হওয়ার পর তোমার কোনো তারপরে ইচ্ছা আছে? হ্যাঁ, ওটাই যে মানুষের সেবা কতটা কন্ট্রিবিউশন করতে পারবে, এটা কিন্তু যতটা মানুষ বলে তারপরে যখন কর্মক্ষেত্রে তখন অতটা হয়তো সবসময় ব্যালেন্স হয় না আর কি। তোমার ক্ষেত্রে কি তোমার আছে কোনো চিন্তা ভাবনা আছে? এটা তো বলা যাবে না, এটা সম্পূর্ণ ভবিষ্যৎ। 10 বছর পরে কি হবে এটা এখন আগাম অবশ্যই বলা যাচ্ছে না, কিন্তু তোমার মনে হয় যে গাজলের মতন বা আরো ভেতরে গ্রাম আছে সেখানে এসে, যেগুলোকে বলে না বিপিএসসি, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তারপরে হচ্ছে এসডি হসপিটাল থাকে, তারপরে জেলা হসপিটাল থাকে, তারপরে মেডিকেল কলেজ থাকে আর কি, কিন্তু যেগুলো বিপিএসসি বলে সেগুলো বা সেগুলো কিন্তু অনেকটাই ডাক্তার আসতে চায় না, অনেক ডাক্তার আসতে চায় না, গ্রামের দিকে জোর করে পাঠানো হয় আর কি। তো সেই ক্ষেত্রে তোমার যদি পাঠানো হয় তুমি আসতে রাজি হবে এরকম বিপিএসসিতে? যদি সুযোগ ঘটে অবশ্যই আসবো, মানে মানুষের যেখানে সেবা আমি করতে পারবো, যদি আমার সম্ভব হয় আমি অবশ্যই আসবো। অবশ্যই আসবে, সেরকম তো চিন্তা ভাবনা আছে। আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছে? আর বাড়িতে মানে মা, বাবা, ভাই আর আমার কাকু, কাকিমা, ঠাম্মা, তো মা তোমার কি করেন? মা আমার প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আচ্ছা, কাছেই? হ্যাঁ। আর বাবা? বাবা হাই স্কুলে আর কি। তো বাবা মা নিশ্চয়ই দুজনেই বাড়িতে শিক্ষক শিক্ষিকা আছেন, তারা তোমাকে কতটা হেল্প করেছে আর কি, নানাভাবে কিরকম করে হেল্প করেছে আর কি? আমার বাবা জিওগ্রাফি টিচার, তো সেক্ষেত্রে মাধ্যমিকে তো জিওগ্রাফি আমি পড়িনি, তো এদিক থেকে যেমন জিওগ্রাফিতে প্রচুর হেল্প পেয়েছি। আর মোটিভেটর হিসেবে তো সবসময় আমার বাবা মা আছেনই, মানে যে চাপটা মানুষ সবসময় নিয়ে নেয়, ওই যে সেকেন্ড থেকে যে তুমি চাপটা ওভারকাম করলে, যে না, এটা আমি কোনো চাপ হিসেবে মানে এখনো পর্যন্ত নিচ্ছি না, যে আমি সেকেন্ড থেকে যে 10th হয়ে গেছি, মানে একইভাবে আমার আবার ইন্টারভিউ চলছে, মানে সবকিছু ভালোভাবে এনজয় করছি আমি। আচ্ছা আচ্ছা। আর তোমার এই পড়াশোনার বাইরে কোনো শখ, খেলা দেখাবে আছে? আমি পড়াশোনার বাইরে গান করি, আবৃত্তি লিখি, আঁকি, সবই করি। তো সবগুলোতে আবৃত্তি, গান, ছবি আঁকো? ছবি ওভাবে মানে প্রাতিষ্ঠানিকভাবে শিখিনি, তবে তাহলে সমস্ত কিছু করেও কিন্তু নিটে চান্স পাওয়া যায়, রেজাল্টও ভালো করা যায়, মানে এরকম প্রতিভা মানে গ্রাম বাংলায় আছে কিন্তু আর কি। তো আমরা একদম শেষে চলে এসেছি। আমি কৌশিকের কাছ থেকে যদি একটু কবিতা, একটু গান লাস্টের দিকে একটু শুনে নিই, তোমার যেটা খুশি আর কি, তোমার যেটা ভালো লাগে আর কি, একটা কবিতা, একটা গান শুনি আর কি। একটা গানই শোনাচ্ছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে নজরুল ইসলামের জন্মদিন গেল, তো সেই বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বুনো গোলাপের বিলাপ
নারগিস বনে ঝরাবো না গোলাপের বিলাপ শুনে, বুলবুলি নীরব নারগিস বনে। খুব সুন্দর। আমি লাস্ট চলে এসেছি। তুমি যারা ধরো তোমার মতন যারা অনেকে ভিডিওগুলো দেখছে আর কি, যারা এই দুটো প্রিপারেশন পাশাপাশি নিচ্ছে, নিট এবং বোর্ডের, তার জন্য সব সাবজেক্ট মিলিয়ে তুমি একটু ওভারঅল কিছুটা টিপস দাও, যারা পরের বছর দেবে বা ভাবছে এরকম আর কি। টিপস বলতে এটাই বলবো যে নিজেরা যে স্ট্র্যাটেজিটা আমরা ফলো করছি সেটার মধ্যে একটা নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, সেটার মধ্যে একটা দৃঢ় একটা চেতনা থাকতে হবে। কেন কি এখনকার যে সিলেবাস সেখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করাটা আমার মনে হয় বেশি জরুরি হয়ে পড়ে। তো সেক্ষেত্রে মুখস্থবিদ্যা বাদ দিয়ে কনসেপ্টের দিকে বেশি ফোকাস করাটা জরুরি। হ্যাঁ, মুখস্থ তো করতেই হবে, সেটা ছাড়া তো আমি ইনফরমেশনটা কালেক্ট করতে পারবো না, কিন্তু কনসেপ্টটা আগে ক্লিয়ার করে তারপর যদি মুখস্থবিদ্যার দিকে যায় মনে হয় সেটা বেটার হয়। আর লিখে লিখে প্র্যাকটিস করাটা যতটা সম্ভব, সব সাবজেক্টে তো সেটা একেবারে ওভাবে সম্ভব নয়, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা নোট এখন আমি প্র্যাকটিস করতে বসি, লিখতে বসি, সেটা সম্ভব নয়। কিন্তু যতটা পারি লিখে প্র্যাকটিস করে যাতে সেটা মনে থাকে, যাতে লেখার অভ্যেস তৈরি হয়, খাতা কিভাবে সাজাতে হয় পরীক্ষায়, তো সেটা যাতে ভালোভাবে আমাদের খাতা সাজানো বললে খাতা তুমি কেউ সাজাতে তোমার ডিজাইন করে, মানে পুরো বক্স করে করতে না কিরকম মার্জিন, চারদিকে মার্জিন টানতে খাতার ক্ষেত্রে? না, খাতা আমি মানে মাধ্যমিকে যেভাবে সাজাতাম না, উচ্চ মাধ্যমিকে ওভাবেই করেছি। কিরকম সেটা একটু ডিটেইলস বলো। হ্যাঁ, মানে খাতাতে প্রথমত মার্জিন তো থাকবেই আমার, চারিদিকে না একদমই না, আমি দুই দিকে মার্জিন করতাম আর নিচের দিকে ভাঁজ করতাম, ডান পাশে ভাঁজ করতাম সামান্য। সময়টা তাহলে বাঁচতো আর না? না, সময় বাঁচার থেকে আরেকটা বিষয় যে হ্যাঁ ওটা তো বাঁচতোই, আর কেন ভাঁজগুলো করতে হয়, আমাদের খাতাগুলো তো একসাথে যায় টিচারের কাছে, তো তখন একটা ফাইল যখন হয়, ফাইলের মধ্যে অনেকগুলো খাতা থাকলে নিচের দিকে ছিঁড়ে যাবার সম্ভাবনা, ডান পাশে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, তো সেগুলো থাকে, সেজন্য আমি ভাঁজ করি। আর আলাদা করে কোন ডেকোরেশন করোনি? ডেকোরেশন বলতে মানে দুটো কালির পেন না, আমি খুবই অল্টারনেটিভ করে ইউজ করতে আর কি, যখন যেরকম প্রবলেম হচ্ছে ফটাফট করে নিয়েছি আর কি। আর প্রত্যেকটা কোশ্চেনের মাঝে আমার অনেকটা করে ফাঁকা থাকতো আর দাগ টেনে দিতে আর কি। ছবির ক্ষেত্রে ছবি দিয়েছো মাধ্যমিক? হ্যাঁ, ছবি দিয়েছি। তো এটাই আর কি। আর তোমার যদি তোমার এরপরে তোমার ধরো এমবিবিএস আশা করি পাচ্ছ, তারপর তোমার কি মনে হয় যে এমবিবিএস থেকে পরবর্তীকালে প্রশাসনিক লাইনে এরকম আসার ইচ্ছা আছে? ডাক্তার থেকে অনেক আসে আর কি, সিভিল সার্ভিসে আসে অনেক, এরকম করেছে না ডাক্তারিতেই যাওয়ার ইচ্ছা আছে, এমডি করে এরকম ইচ্ছা আছে আর কি? না, আমার তো ডাক্তারি লাইনেই থাকার ইচ্ছা, এখন দেখা যাক পরবর্তী কি হবে। হ্যাঁ, সেটা একটা বড় ব্যাপার আর কি। আচ্ছা, আর মানে তোমার যদি ধরো কোথায় পাবে এখন কিছু জানা যাচ্ছে না আর কি, তো তোমার কোনো প্রেফারেন্স আছে যে কোথায় হলে এটা মনে থাকে না যে এই মেডিকেল কলেজ হলে আমার এরকম আছে, কোনো চয়েস আছে তোমার মনের মধ্যে? আমার চয়েস বলতে আমার চয়েস তো এইমস, এখন সে যেখানকারই এইমস হোক না কেন আমি এইমস। আচ্ছা, আমি এইটা জানছি এইমস বলতে আমি এই যে আমি ক্লিয়ার হচ্ছি, এইমস বলতে যে দিল্লির যে এইমস তার তো আলাদা এন্ট্রান্স হয় না, কিরকম? এখন হয় না তাই না? একটাই র্যাঙ্কের পরে যে কোনো হতে পারে, কল্যাণে তো এইমস আছে আর কি। তাহলে এখন মানে এই পরীক্ষাতে তোমার ওই এইমস হয়ে যেতে পারে, র্যাঙ্ক হলে এইমস হয়ে যেতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে অগ্রিম শুভেচ্ছা জানাই। তোমার মানে দুটো ও প্রিপারেশন নিয়েছিল, আবারও বলছি আর কি, মাধ্যমিকে তো যথেষ্ট ভালো হয়েছিল, সেকেন্ড হয়েছিল রাজ্যে, এদের মধ্যে ফার্স্ট উচ্চ মাধ্যমিকে দুটো প্যারালাল প্রিপারেশন। সায়েন্স নিয়ে যারা পড়ে তারা কিন্তু ফিল করবে ব্যাপারটা, যে দুটো এমনি সিলেবাস, বাংলা বোর্ডের সিলেবাস কিন্তু অনেকটা বড় আর কি, সেই সিলেবাসটাকে কভার করে যথেষ্ট ভালো মার্কস পেয়েছে। তারপরে নিটের পরীক্ষা এনসিআরটি যে সিলেবাস যেটা আছে সেই বইটা কভার করে সেখানেও একটা ভালো পরীক্ষা হয়েছে আর কি। তো কৌশিককে অনেক অভিনন্দন। এই যে টোটাল প্রিপারেশনে তো তোমাকে কতক্ষণ পড়তে হয়েছে? যেমন প্রচুর নিতে না, কোনো টাইম বাধা ছিল না তোমার? যখন যেরকম সময় সেরকম পড়েছো আর কি? টাইম বাধা ছিল না। প্রথমত সকালবেলা উঠতাম না, টিউশন থাকলে উঠতাম, কিন্তু তাছাড়া উঠতাম না। আর রাত্রে আমি খুব জোর 11:30-12টা অবধি পড়েছি, তার বেশি কোনোদিনও মানে আমি যেতেই পারিনি। ঘুমটা তোমার কাছে ঘুমিয়েছিল? তাছাড়াও মানে যখন আর কি রিক্রিয়েশনের দরকার পড়াশোনার মাঝে সেটাও করেছি। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি যে অনলাইন পড়েছো এটা মোবাইলে না ট্যাবে পড়েছো না ল্যাপটপে পড়েছো আর কি? মানে ট্যাবেও পড়েছি, কখনো ল্যাপটপেও পড়েছো আর কি। তো এইটা তোমার কি মনে হচ্ছে যে আমরা যেটা দেখছি আধুনিক যে টেকনোলজি আসছে শিক্ষার ক্ষেত্রে আর কি, এটা বলছে হাইব্রিড এডুকেশন বলছে, অনলাইন অফলাইন মোড,
যদি অনলাইন অফলাইন তুমি এটা কাজে লাগিয়েছো, সব থেকে বেস্ট কাজে লাগিয়েছো বলে আমার মনে হচ্ছে আর কি। তো আমি একটা আইআইএমে জোকাতে ওরাও বলছো যে আধুনিক যে এডুকেশন আসছে এটা কিন্তু হাইব্রিড, যে যত অ্যাডাপ্ট করতে পারবে তার সাফল্য হারটা বেশি হবে। মানে অফলাইন এবং অনলাইন মুড মানে দুটো মাধ্যম যে ব্যালেন্স করতে পারবে তার কিন্তু সাকসেস রেশিও অনেক হবে, এবং যে প্রান্তে থাকবে সাফল্য হবে। তোমার এই ব্যাপারে কি মতামত? তুমি তো একটা বড় উদাহরণ, তুমি অনলাইন যেরকম তুমি অ্যাপ্লাই করলে সুযোগটা কাজে লাগলে, তুমি অনলাইন পরীক্ষা দিলে, অফলাইনটা তুমি পড়লে আর কি। এটাই কি হতে যাচ্ছে আগামী এডুকেশন? মানুষ অনলাইন থেকেও শিখবে অনেকটা। তুমি একটা হেল্প পেয়েছো অনলাইন থেকে, এটাই বলছি আমি। অবশ্যই, মানে প্রচুর হেল্প পেয়েছি। অফলাইন থেকে তো অবশ্যই হেল্প পেয়েছি, আর অনলাইনটাও এখন দুটো পাশাপাশি ব্যালেন্স করলে মনে হয় আরো বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার কি মনে হয়? এটা আমারও তাই মনে হয়, মানে একেবারে অফলাইনে নির্ভর করে বা একেবারে অনলাইনে না করে অফলাইন অনলাইন হাইব্রিড মোডটাতে মনে হয় ভালো, বেশি ভালো হতে পারে। তো কৌশিককে অনেক অভিনন্দন আবার, ও জীবনে আরো সাফল্য পাক, আর এটাই কামনা করছি আর কি। আর অনেক অভিনন্দন, ধন্যবাদ।